প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব অ্যাজমা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ খায়রুল আনাম 1967 সালের জানুয়ারিতে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, অ্যাজমা বিষয়ে শোনার আগে আমি একটি বিষয় একটু জানতে চাই, সেটা হলো শ্বাসকষ্ট হলেই অনেকে মনে করেন যে আমার অ্যাজমা হয়েছে। শ্বাসকষ্ট মানেই কি অ্যাজমা? আসলে শ্বাসকষ্ট হলেই যে অ্যাজমা তা না, শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে, তবে অ্যাজমার একটা লক্ষণ শ্বাসকষ্ট বটে। তো শ্বাসকষ্টের সাথে আরও কিছু কিছু লক্ষণ অ্যাজমাতে সচরাচর দেখা যায়। সেটি হচ্ছে কাশি থাকবে, কাশির সঙ্গে সামান্য শ্লেষ্মা জাতীয় কফ বেরোতে পারে। এর পাশাপাশি বুকে আওয়াজ, যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি হুইস থাকবে, এবং রোগী অনেক সময় বুকে চাপ বোধ অনুভব করবে। এই চারটি লক্ষণ যদি থাকে তাহলে আমরা বলতে পারি অ্যাজমা হতে পারে। তবে আরও দু একটি কারণে এই লক্ষণগুলো পাওয়া যেতে পারে অ্যাজমা ছাড়াও। যেমন আমরা জানি যে COPD নামে একটি রোগ রয়েছে, সেই রোগেও কিন্তু এই লক্ষণগুলো থাকবে। তবে এই হুইস বা বুকে সাই সাই শব্দ বা এক ধরনের শব্দ সেটা হবে না, কম হবে। তো আপনারা কনফার্ম করেন কি করে যে এই লক্ষণগুলি থাকলো, তারপর সেটা COPD নাকি অ্যাজমা নাকি অন্য কোনো কারণে তার শ্বাসকষ্ট হচ্ছে, সেটা কনফার্ম করেন কি করে? আসলে অ্যাজমা বা COPD থেকে আলাদা করা খুব সহজ। রোগের ইতিহাসটা নিলে প্রথমেই আমরা একটা ধারণা করে ফেলতে পারি যে এটা অ্যাজমা না COPD। বিশেষ করে COPD রোগটি বয়স্ক রোগীদের হয়, এবং যারা ধূমপায়ী বা বায়োগ্যাস এক্সপোজার যাদের রয়েছে তাদের ক্ষেত্রে COPD রোগটা বেশি হয়। আর অ্যাজমা রোগ ধূমপায়ীদেরও হতে পারে, তবে অধূমপায়ীদেরও হয়। সেই ক্ষেত্রে অ্যাজমা রোগ অল্প বয়সের ছেলে মেয়েদেরও হতে পারে, যে কোনো বয়সে হতে পারে। সাধারণত অল্প বয়সে যদি শ্বাসকষ্ট, কাশি, বুকে শব্দ, বুকে চাপ এই লক্ষণ নিয়ে আসে, প্রথমে আমরা ভাববো যে এটা অ্যাজমা। এছাড়াও অ্যাজমা রোগীদের ক্ষেত্রে আমরা একটা ইতিহাস নিয়ে থাকি, যে পারিবারিক যে রোগটার ইতিহাস আছে কিনা, তার বাবা বা মায়ের বংশে, দাদা বা নানার বংশে তার এই রোগের প্রকোপ ছিল কিনা বা লক্ষণ ছিল কিনা, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই রোগীটি অ্যাজমা। অনেকের এরকম হয় যে বিভিন্ন বিষয়ের প্রতি অ্যালার্জি থাকে, কারো ডাস্ট পার্টিকেলে থাকে, কারো ফুলে থাকে, কারো কোনো খাবারে থাকে, কারো গরম বা ঠান্ডায় থাকে, এবং তখন শ্বাসকষ্ট শুরু হয়। এটি কি এরকম হলে সেটিও কি এক ধরনের অ্যাজমা, না অ্যাজমা ছাড়াও হতে পারে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে আরও কিছু লক্ষণের মধ্যে বা আমরা ইতিহাস নেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলোও লক্ষ্য রাখি। যদি কোনো রোগী বলে শ্বাসকষ্ট, বুকে আওয়াজ, এই সমস্যাগুলোর সাথে রোগীর অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা, যেমন হাঁচি হয়, একটু ধুলোবালিতে গেলে কিংবা পুরাতন কাপড় বা বইপত্র নাড়াচাড়া করলেই তারা হাঁচি শুরু হয়ে যায়, তারপর সর্দি হয়। আবার অনেক সময় অনেক রোগী বলে চোখে চুলকানো, লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, কিংবা শরীরেও অ্যালার্জির বিভিন্ন লক্ষণ দিয়ে দেবে। এসব যদি থাকে, সাথে কাশি এবং শ্বাসকষ্ট জাতীয়, বুকে শব্দ জাতীয় লক্ষণ থাকে, তাহলে আমরা অনায়াসেই ধরে নিতে পারি যে এই রোগীটি অ্যাজমা রোগে ভুগছে। অ্যাজমা তো সবার হচ্ছে না, কারো কারো হচ্ছে। অ্যাজমা হওয়ার জন্য কারা ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপ্রবণ, বা কাদের বেলায় হয় বেশি? আসলে অ্যাজমা রোগ মানে দু ধরনের আছে, একটি হচ্ছে অ্যাটোপিক আর একটা নন অ্যাটোপিক। অ্যাটোপিক অ্যাজমা যেটা হচ্ছে অ্যালার্জি জাতীয়, সেই সব ক্ষেত্রে দেখা যায় অনেক অল্প বয়সেই ছোট বাচ্চাদের অ্যাজমা হয়। সেই সব ক্ষেত্রে আমরা বলে থাকি যে পারিবারিক ফ্যামিলিয়াল যে ঝুঁকি সেটা থাকে, যে ফ্যামিলিতে কারো যদি অ্যাজমা রোগ থাকে, সেটা তার বাচ্চাদের বা পরবর্তী বংশধরদের অ্যাজমা হতে পারে। এই যে একটি ঝুঁকি। আরেকটি ঝুঁকি বিশেষ করে এই বর্তমান বিশ্বায়নের যুগে, যে এয়ার পলিউশন মানে আমাদের শহরের জীবনযাত্রায় যে ধুলা বালি, ডাস্ট, এইসব ক্ষেত্রে অ্যাজমার যে অ্যালার্জিক রিয়াকশন হয় সেটার জন্য একটা দায়ী। এছাড়াও ঘরে আমরা যদি দেখি যে কার্পেট ব্যবহার করি, অতিরিক্ত আসবাবপত্র নিয়ে ঘরে বসবাস করি, কিংবা যে ঘরটা স্যাঁতসেঁতে আলো বাতাস যায় না, দেখা যায় সেখানে মাইট বা ডাস্ট মাইট বলে এক ধরনের জিনিস থাকে, যেটা অ্যালার্জেন হিসেবে কাজ করে, যেটা শ্বাসনালীতে
আমাদের অ্যালার্জিক রিয়াকশন করে হাইপার রেসপন্সিভনেস, যেটা সংবেদনশীলতা তৈরি করে। এই সংবেদনশীলতা যার মধ্যে তৈরি হয় তারাই অ্যাজমা রোগে ভুগে, আর যাদের এইসব ক্ষেত্রে সংবেদনশীলতা বা হাইপার রেসপন্সিভনেস হয় না তাদের অ্যাজমাটা হয় না। অ্যাজমা কি কিউরেবল কিনা, মানে চিকিৎসা করলে এ রোগ পরিপূর্ণভাবে নিরাময়যোগ্য কিনা, নাকি কন্ট্রোলেবল বা সারা জীবন ধরেই বয়ে বেড়াতে হয়? আসলে অ্যাজমা অনেক ক্ষেত্রেই কিন্তু নিরাময়যোগ্য। নিরাময় করার জন্য যেটা বেশি দরকার সেটা হচ্ছে সচেতনতা। অ্যাজমা রোগ কেন হচ্ছে সেটা বুঝতে হবে, প্লাস অ্যাজমা রোগের যে লক্ষণগুলো সেটাও রোগীদেরকে বুঝতে হবে, বা আমরা চিকিৎসক হিসেবে রোগীদেরকে বোঝানোর চেষ্টা করি, এবং কি করলে আমরা অ্যাজমা থেকে অ্যাজমার যে অ্যাটাক হয় সেই অ্যাটাক থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, সেই জিনিসগুলো জানলে সাধারণত অ্যাজমা কন্ট্রোল রাখা যায়, এবং অনেক ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী চিকিৎসা করলে অ্যাজমা ভালো হয়ে যায়। আমরা রোগীদের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলে থাকি, যদিও এটা বৈজ্ঞানিক পরিসংখ্যানভাবে অতটা মেলে না, কিন্তু রোগীদেরকে একটা ধারণা দেওয়ার জন্য বলে থাকি যে 100 জন রোগীর মধ্যে শতকরা 30 ভাগ রোগী কিছুদিন চিকিৎসা করলে বা দীর্ঘমেয়াদী চিকিৎসা করলে ভালো হয়ে যায়। আবার কিছু রোগী 30 ভাগ রোগী যে অনেক বেশি দিন চিকিৎসা করার পর ভালো হয়, কিন্তু আবারও কয়েক বছর পর বা হয়তো বা 5-10 বছর পর আবারও তার অ্যাজমা অ্যাটাক হতে পারে। আর 30 ভাগ রোগী, 1/3 রোগী আমরা বলি যে তাদের অ্যাজমা আসলে সম্পূর্ণভাবে নিরাময় হবে না, কিন্তু ওষুধের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব, যাতে করে সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারে। চিকিৎসার জন্য কি দিয়ে থাকেন? অ্যাজমার ওষুধ হিসেবে খুব কমন, সবাই জানেন যে ইনহেলার ব্যবহার হয়, বিভিন্ন ওষুধ দিয়ে থাকেন। আপনারা আধুনিক চিকিৎসা অ্যাজমার কি আছে, কি করে থাকেন? আধুনিক চিকিৎসা আমাদের অ্যাজমা রোগের চিকিৎসার ক্ষেত্রে 3 ধরনের ওষুধ আমরা প্রয়োগ করে থাকি। একটা হচ্ছে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যেটা হচ্ছে যে আমাদের যে প্রদাহ হচ্ছে শ্বাসনালীতে সেই প্রদাহটা যেন না হয় এবং রোগটাকে যেন মানে নিরাময় করা যায়, সেই ধরনের একটা ওষুধ। সেটা সাধারণত স্টেরয়েড জাতীয়, এবং আধুনিক চিকিৎসার ক্ষেত্রে আমরা এই স্টেরয়েড আগে মুখে ব্যবহার করা হতো, মুখে খেতে দিতাম, কিন্তু এখন মুখে খাবার ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে হতে রক্ষায় পাওয়ার জন্য আমরা ইনহেলার বা আমরা যেটা বলি যে গ্যাস হিসেবে আমরা ব্যবহার করি। এই ইনহেলার মাধ্যমে আমরা এই স্টেরয়েড জাতীয় ওষুধ প্রয়োগ করে আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে ইউজ করে থাকি। আরেক ধরনের ওষুধ রয়েছে, সেটা হচ্ছে যে প্রোটেক্টর ওষুধ হচ্ছে যে রোগকে প্রতিরোধ করবে, দীর্ঘকালীন সময়ের জন্য রোগকে প্রতিরোধ করে রাখবে। সেই ক্ষেত্রে আমরা লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর হিসেবে কিছু ইনহেলার পাওয়া যায়, সেসব ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে রিলিভার মানে হচ্ছে প্রশমনকারী ওষুধ, যে একটা রোগীর যদি কখনো শ্বাসকষ্ট শুরু হয়, মারাত্মকভাবে তার লক্ষণটা দেখা দেয়, সঙ্গে সঙ্গে তাকে এই রোগের কষ্ট থেকে পরিত্রাণ পাওয়া যায়, প্রশমন করার জন্য আমরা রিলিভার ড্রাগটা ইউজ করি। সেটা হচ্ছে আমরা শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর সালবিটামল ইনহেলার ব্যবহার করে থাকি। ইনহেলার ইউজ করতে গেলে একবার শুরু করলে সারা জীবন ব্যবহার করতে হবে, এরকম কোনো বিষয় আছে কিনা? আরেকটি হচ্ছে মুখে ইনহেলার ব্যবহার করলে অনেকেরই দেখা যায় পরবর্তীতে তার জিহ্বা বা টাঙে বা গলায় কোটিং পড়ে এবং এই জাতীয় অন্যান্য ইনফেকশন হয়, সে বিষয়ে আপনার পরামর্শ কি? হ্যাঁ, এরকম প্রশ্ন রোগীরা সাধারণত করে থাকেন যে একবার শুরু করলে মনে হয় সারা জীবনই ইনহেলার ব্যবহার করতে হবে। আবারও এও বলে থাকেন যে ডাক্তার সাহেব, আমার মনে হয় এটা শেষ চিকিৎসাই শুরু করলেন, ইনহেলার মানেই শেষ চিকিৎসা। আসলে তা না, সেটা ব্যাপারটা তা না। ইনহেলার তো আমরা যখন অ্যান্টি ইনফ্ল্যামেটরি স্টেরয়েড দিয়ে থাকি, সেই স্টেরয়েডের একটা অ্যাজমা রোগীর যে স্তরে তার মানে রোগের মানটা রয়েছে, সেই স্তর ভিত্তিতে আমরা স্টেজ ওয়াইজ চিকিৎসা দিয়ে থাকি। এই ইনহেলারটা যখন স্টেরয়েড ইনহেলার দিই, তখন তাকে হয়তো বা হাই ডোজ ইনহেলার দেওয়া হয় বা মিডিয়াম ডোজ দেওয়া হয়। তো একটা রোগীর যখন দেখা যায় দীর্ঘমেয়াদী তার লক্ষণগুলো ভালো রয়েছে, তখন আস্তে আস্তে এই ডোজ কমাতে কমাতে অনেক ক্ষেত্রেই কিন্তু বন্ধ করা যায়। আর আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম যে কোটিং পড়ে বা অন্য কোনো ইনফেকশন, গলার সমস্যা, স্বর নষ্ট হয়ে যাওয়া, এই বিষয়ে আপনার পরামর্শ? সেটা ঠিক যে আমরা যখন স্টেরয়েড জাতীয় ঔষধ আমরা ইনহেলারের মাধ্যমে মুখে শ্বাসের মাধ্যমে টানি, তখন রোগীদের অনেক ক্ষেত্রে সেই ওষুধটা বা ইনহেলার টানবার যে আসল যে পদ্ধতি সেটা জানা থাকে না। ম্যাক্সিমাম রোগী অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা ইনহেলারটা মুখের মধ্যে নিয়ে মুখটা বন্ধ করে মুখের মধ্যে রেখে দেয়, যার ফলে সেই সব ক্ষেত্রে অধিকাংশই দেখা যাচ্ছে মুখের মধ্যেও সেই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো লেগে থাকা করে ফাঙ্গাল ইনফেকশন হয়, যেটা আমরা বলি ওরাল ক্যান্ডিডিয়াসিস। তবে যদি সঠিক পদ্ধতিতে চাপ দেওয়ার সাথে সাথে দীর্ঘ শ্বাসের মাধ্যমে বুকের মধ্যে সেই ওষুধটা নেওয়া হয়, সেক্ষেত্রে
খুব কম ক্ষেত্রেই কিন্তু এরকম ছত্রাকজাতীয় বা ফাঙ্গাল ইনফেকশন হয়। এর পরেও কিছু কিছু রোগের ক্ষেত্রে এরকম ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সমস্ত রোগীদেরকে অবশ্যই মনে করিয়ে দিই একটি জিনিস, সেটি হচ্ছে যে এই স্টেরয়েড জাতীয় ইনহেলার নেওয়ার পর অবশ্যই রোগীকে কুলি করতে হবে, গড়গড়া করতে হবে, যাতে মুখে গলায় সেই স্টেরয়েড জাতীয় ওষুধটা লেগে না থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটি আপনি বলছিলেন যে ইনহেলার নেওয়ার একটা নিয়ম আছে। আশা করি আমাদের চিকিৎসকরা যেভাবে শিখিয়ে দিবেন একটু ধৈর্য ধরে, রোগীরা সেইভাবে এটা ব্যবহার করবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অ্যাজমা ও তার প্রতিকার বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে এপিসোডে আমরা যে ব্যায়ামটা দেখাবো সেটা হচ্ছে টোনিং বল পাস। শিশুদের খুব পার্টির সময় বা অনেক যখন জমায়েত হয় তখন ওদের খুব পছন্দের একটা খেলা হচ্ছে পিলো পাস, যে মিউজিক হবে তার সাথে সাথে পিলো পাস করবে। কিন্তু আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে বল পাস। বল পাসের সাথে যে উপকারগুলো আমরা পাবো, এক হচ্ছে যে বলটা ধরে রাখার জন্য তার গ্রিপিং পাওয়ারটা বাড়বে, যেহেতু বলটা কিছুটা লাইট ওয়েট, তার মাসল বা রিস্টের কোনো জোরটা বাড়বে এবং আর্মসের জোরটাও বাড়বে, পাশাপাশি যখন তার কনসেন্ট্রেশনটাও বাড়বে। তো আমরা ব্যায়ামটা দেখি এবং পাশাপাশি আমরা উপকারগুলো তারপর আমরা ডিসকাস করি। তো এখানে আমাকে হেল্প করবে ছোট বন্ধু লিও। ওকে লিও, শুরু করো। কিভাবে? ফাইন। ওকে, প্রথমে যেটা করবে সিঙ্গেল লেগ বল পাস। হ্যাঁ, ওকে, অ্যান্ড স্টার্ট। নাইস, সুন্দর, গুড, অ্যান্ড ফাস্ট। হ্যাঁ, ফাস্ট ফাস্ট ফাস্ট, গুড, নাইস। ওকে, স্টপ। যখন তুমি অ্যাডভান্স মনে করবে যে এটা তোমার কাছে একটু বোরিং মনে হচ্ছে, একটু অত ভালো লাগছে না, সাথে সাথে তুমি কিন্তু বদল করে ফেলতে পারো। হ্যাঁ, বিরক্ত লাগলেই তুমি বদল করে ফেলতে পারো। দেখি বদল করে তুমি কিভাবে কি করবে। ওকে, আরও আরও অ্যাডভান্স মুভ। এখানে কোরের কাজটা হচ্ছে, পেটের কাজটা হচ্ছে। ফাইন, আবার চেঞ্জও করছো তুমি। নাইস। যত বেশি ভ্যারাইটি থাকে তত তোমার জন্য ভালো, বুঝতে পারছি। ওকে, গুড, অ্যান্ড আপ। তো এই ব্যায়ামটায় আমরা যেটা দেখলাম যে তার এক হাত থেকে এক হাতে বল নেওয়াটা যেটা, সেটার জন্য কনসেন্ট্রেশন দরকার, গ্রিপিং পাওয়ারটা দরকার। এবং পায়ের যে চেঞ্জটা দেখলাম তাতে যেটা হচ্ছে যে পায়ের মুভমেন্টগুলো হওয়ার কারণে তার জয়েন্ট এবং মাসেলগুলো স্ট্রং হচ্ছে, যেটা তার অনেক স্কুলে স্পোর্টসে বা যে ধরনের কম্পিটিটিভ কোনো কিছুতে তাকে কিন্তু খুব হেল্প করবে। আর যখন আমরা দেখলাম দু পা করে করছে তখন কিন্তু পেটের স্ট্রেংথটাও বাড়বে, এবং পেটের স্ট্রেংথ যখন বাড়ে শিশুদের খুব কিন্তু পেট খারাপের ব্যাপার দেখা যায়, যে পানির কারণে হোক, খাবারের কারণে হোক। তো যত বেশি ওদের পেটের ভেতরের ইন্টারনাল ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে, হজম শক্তিটা তখন ওদের ভালো থাকবে, ফলে ওদের পেট খারাপ বা আদার এ ধরনের রোগের হাত থেকে ওরা কিন্তু অনেকটুকুই মুক্ত থাকবে। তো আমরা দেখছি যে এখানে আমাদের অনেক উপকারও হচ্ছে, আবার দৃষ্টিনন্দন ব্যাপারও হচ্ছে, পাশাপাশি ওরা খুব এনজয় করছে। তো আমরা আশা করতে পারি যে আপনাদের শিশুদেরকে আপনারা যে কোনো বল দিয়েও চেষ্টা করাতে পারেন এবং উপকৃত হবেন। প্রিয় দর্শক, আমরা জানি আপেল অত্যন্ত পুষ্টিকর একটি ফল। চলুন দর্শক, একজন পুষ্টিবিদের কাছ থেকেই জেনে নেই আপেলের কি গুণাগুণ আছে। আপেল একটি দৃষ্টিনন্দন এবং আমাদের দেশে খুব পরিচিত একটি ফল, যে ফলটি বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুব পছন্দ করে। তবে জেনে নিতে হবে আপেলের পুষ্টি গুণাগুণ, যা আমাদের শরীরের খুবই কাজে লাগে। একটা ফল বা যে কোনো খাবার আমরা যখন জেনে খাবো তখন সেটা খাওয়ার প্রতি আগ্রহটা অনেকাংশে কিন্তু বেড়ে যায়। আমরা আসছি আপেলের উপকারী অংশে। আপেলে পেকটিন নামক একটি অ্যাডিকুয়েট ওয়াটার সলিউবল ফাইবার থাকে, যেটা আমাদের শরীরে খুব উপকারে আসে। আমরা জানি যে আমাদের যে আঁশ থাকে শরীরে, সেটা হজমে সহায়তা করার পাশাপাশি বাওয়েল মুভমেন্টটাকে খুব বেশি সহায়তা করে, এবং এটা কিন্তু আমাদের গুড কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দেয়। আমাদের শরীরের যে হাইপারটেনশনের প্রবলেম থাকে সেটাও কিন্তু অনেকাংশে রিডিউস করে। পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যে এই আঁশ কিন্তু খুব পরিমাণে বেশি খাওয়া যাবে না। উপকারী যে কোনো জিনিসই কিন্তু এক্সেসিভ হয়ে গেলেই কিন্তু সেটা নেগেটিভ পর্যায়ে চলে যায়।
সেকেন্ড হচ্ছে গিয়ে এটা ভিটামিন সি এ ভরপুর একটি ফল। ভিটামিন সি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা হচ্ছে আমাদের শরীরে প্রতিনিয়ত কিন্তু ফ্রি রেডিকেলস তৈরি হয়। এই রেডিকেলসগুলো আমাদের বিভিন্ন ধরনের অসুখ হতে সাহায্য করে, এমনকি ক্যান্সারেও বাসা বাঁধে আমাদের শরীরে এই ফ্রি রেডিকেলসের কারণেই। তো আপেলে যে ভিটামিন সিটা থাকে সেটা হচ্ছে আমাদের এই ফ্রি রেডিকেলসটা দূর করে আমাদেরকে সতেজ এবং সুস্থ থাকতে সাহায্য করে। তবে খেয়াল রাখতে হবে, আপেলের উপকারের পাশাপাশি অপকারিতাও কিন্তু কিছু আছে। খুব বেশি পরিমাণ আপেল কিন্তু কখনোই খাওয়া যাবে না। বিশেষ করে আপেলের জুস কিন্তু অ্যাসিডিক, যেটা হচ্ছে আমাদের বেশি পরিমাণে যখন আমরা নেব আপেলের জুস তখন দাঁতের এনামেলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আরেকটা হচ্ছে গিয়ে আপেল অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে তাদের কিন্তু পেটে গ্যাস হবে এবং একটু ব্লটিং ভাব হবে, অস্বস্তি হতে পারে, বুকে চাপচাপ ব্যথাও হতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে যে যতটুকুই খাই পরিমাণ মতো খাবো এবং ভালো খাবার খাবো, ভালো থাকবো আমরা। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, তাই শিশুদের অবশ্যই ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, লাল শাক, মেথি শাক, গাজর, পেঁপে, আম, দুধ, ডিম, ঘি ও মাছ ইত্যাদি খেতে দিন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের আগামী পর্বে আপনার জন্য যা থাকছে। সারা বছরই কিন্তু হাঁপানি হতে পারে, কিন্তু শীতকালে এর আধিক্য খুব বেশি বেড়ে যায়। তার কারণ হচ্ছে অনেকগুলো। একটা হচ্ছে যে শীতকালে দেখা যায় যে শীত একটা অ্যালার্জি হিসেবে কাজ করে, ঠান্ডাটা। আর 2 নম্বর হচ্ছে যে হাউস ডাস্ট মাইট এত বেশি থাকে যে গত বছরের বাক্সবন্দি করার কাপড় চোপড় যেগুলো রেশমি পশমি, এগুলো একেবারে না ধুয়ে, না লন্ড্রিতে পাঠিয়ে, গরম পানিতে না ধুয়ে, রোদ্রে না শুকিয়ে সরাসরি পড়ছে। এতে সারা বছর ধরে যে মাইটগুলো বংশ বিস্তার করেছিল সেগুলো শ্বাসনালীতে গিয়ে অতি স্পর্শকাতরতা সৃষ্টি করে হাঁপানির আক্রমণ বাড়িয়ে দিচ্ছে। এবং দেখা যাচ্ছে এই শীতকালে এমনি তো ধোঁয়া সাংঘাতিক অবস্থা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।